এগারো জন বন্ধু উইকেন্ডে কোথাও ঘুরতে গিয়েছে। তাদের মধ্যে একজন অসতর্ক থাকার কারণে একটা গর্তে পড়ে গিয়েছে। গর্তের মধ্যে সে জীবিত না মৃত কিছুই বোঝা যাচ্ছে না। বাকি বন্ধুরা সাহায্যের জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। এমন পরিস্থিতিতে একরকম অসম্ভব রেস্কিউ মিশনকে তারা কিভাবে সম্ভব করে তোলে সেটা নিয়েই আজকের মুভির গল্প। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন ফিল্ম বাংলা, একটা সত্য ঘটনার ওপর নির্মিত সার্ভাইভাল থ্রিলার মুভি এক্সপ্লেন ফিল্ম বাংলা প্রেজেন্টস মঞ্জুমেল বয়েস। মুভিটা এতটাই নেক্সট লেভেলের একটা মুভি যেটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা একটা ড্রাইভারকে দেখতে পাই যে একটা হোটেলে খাবার খাচ্ছিল। এরপর সেই ড্রাইভার আসে কাউন্টারে বিল দেওয়ার জন্য। তখনই হোটেলের মালিক ড্রাইভারকে বলে, আজকাল তোমাকে আর ঠিক মতো দেখাই যাচ্ছে না, ব্যাপারটা কি? যার উত্তরে ড্রাইভার বলে, এখন তো সিজন টাইম চলছে, আপনি তো জানেনই, এই জন্যই সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি, কি আর বলবো। এটা বলতে বলতে সে তার নিজের হাত মোছার জন্য একটা টিস্যু পেপার নেয়। তারপর তার চোখ যখন পেপারের দিকে যায়, ড্রাইভার তখন পুরোপুরি শকড হয়ে যায়। এরপর ওই ড্রাইভারটা হোটেলের মালিককে সেই পেপারটাকে দেখায় এবং তারপর তাকে বলে, দেখো তো এখানে কি লেখা আছে, পেপারটা আমাকে একটু পড়ে শোনাও। পেপারটা পড়ার পর সে নিজেও স্তব্ধ হয়ে যায়। ড্রাইভার তখন ওখান থেকে বেরিয়ে একটা গ্রামে চলে আসে, আর তার মুখে একটা আশঙ্কার ছাপ দেখতে পাচ্ছিলাম আমরা। আর তখনই সিন কাট হয়। পরের সিনে আমরা প্রসাদ নামের একটা ড্রাইভারকে দেখতে পাই যে তার বন্ধুর বিয়েতে এসেছিল। আর এই বিয়েতেই আমরা মঞ্জুমেল বয়েসকে দেখতে পাই, যে গ্রুপের মধ্যে টোটাল 12 জন ছেলে আছে। আর এরা সমস্ত গ্রামবাসীর কাছে মঞ্জুমেল বয়েস নামে পরিচিত ছিল। তো প্রসাদ মঞ্জুমেল বয়েস গ্রুপের একটা ছেলের সাথে কথা বলে, যার নাম সুদীপ। এরা দুজন স্কুলে একসাথে পড়তো। এরা এখানে গল্প করছিল। একটা সময় সুদীপ প্রসাদকে বলছিল, কয়েকদিন পরে আমরা একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করছি। প্রসাদ তখনই একটা তার ভিজিটিং কার্ড নিয়ে সুদীপকে দিয়ে দেয় এবং সে বলে, ট্যুরে যাওয়ার সময় অবশ্যই আমাকে কল করো। সেদিন যদি আমি ফ্রি থাকি তাহলে আমি তোমাদেরকে পুরো পাহাড়টা ঘুরিয়ে দেখাবো। তো বিয়েটা বেশ ভালোই চলছিল, সবাই এখানে বেশ এনজয় করছিল, একসাথে সবাই মিলে ড্যান্স করছিল, খুশির একটা মহল তৈরি হয়। কিন্তু সেই সময় বাড়ির ভিতরে মঞ্জুমেল বয়েস গ্রুপের সাথে অন্য আর একটা গ্রুপের ঝামেলা শুরু হয়, ছোট্ট একটা বিষয় নিয়ে। দেখতে দেখতে গ্রুপের মধ্যে হাতাহাতি লেগে যায়। আর তখনই সেখানে কুট্টান নামের একটা লোক আসে এবং তাদের দুই গ্রুপের মধ্যে ঝামেলা থামানোর জন্য দড়ি টানাটানি খেলায় অংশগ্রহণ করতে বলে দুটো গ্রুপকে। তো রীতিমতো মঞ্জুমেল বয়েসরা একদিকে দড়ি ধরে টানছিল, অন্যদিকে সেই গ্যাংটা দড়ি ধরে টানছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মঞ্জুমেল বয়েস এই গেমটাতে হেরে যায় এবং এটা দেখার পর কুট্টান খুব বেশি রাগ করে, কারণ কুট্টানও ছিল মঞ্জুমেল বয়েস গ্রুপের একজন সদস্য। সিন চেঞ্জ হয়। পরের দিন তারা সবাই একটা জায়গায় দেখা করে। আসলে তারা সবাই মিলে দিল্লি যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু যখনই তারা আবারও সবাই মিলে হিসাবে বসে তখন দেখে দিল্লি যাওয়ার মতো বাজেট তাদের কাছে নেই। তাই বাজেট লো থাকার কারণে তারা দিল্লি যাওয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করে দেয়। এরপর তারা কুড়াইকানায় যাওয়ার একটা প্ল্যান করে। প্রদীপ তখন কুড়াইকানায় যাওয়ার জন্য প্রসাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়। ড্রাইভার প্রসাদও রাজি হয়ে যায়। তারপরের দিন কুট্টাল এটা জানতে পারে সুভাষ নামের একটা বন্ধু তাদের সাথে ট্যুরে যাবে না, মানে তার একটু টাকার সমস্যা রয়েছে। মানে বুঝতেই পারছো, ব্যাচেলার ছেলে, কোনো কাজ কাম করে না, এই আর কি। তো যাই হোক, এটা জানার পর কুট্টাল একটু কষ্ট পায়, তার একটু খারাপ লাগে। এরপর সন্ধ্যায় তারা যখন একসাথে দেখা করে, কুট্টাল তখন সুভাষকে বোঝানোর চেষ্টা করে, সুভাষকে বারবার মানানোর চেষ্টা করে, কিন্তু সুভাষ একদমই রাজি হচ্ছিল না। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই সুভাষকে তোমরা একটু মনে রেখো, কারণ একে নিয়েই অনেক টুইস্ট আছে। পরের দিন তারা সবাই টাকা এক জায়গায় করে এবং সিন এখানেই কাট হয়। পরের দিন সুদীপ তার বন্ধুদের কাছে আসে। সেখানে আসার পর সে বলে, আমার অফিসে না অনেক কাজ জমে আছে, তোমাদের সাথে ট্রিপে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তোমরা সবার সাবধানে যেও, আমি এর পরবর্তী ট্রিপে অবশ্যই অ্যাটেন্ড করব তোমাদের সাথে। তো সুদীপের তো ট্রিপে যাওয়া একেবারেই সম্ভব নয়, তাই সুদীপের জায়গায় সুভাষকে যেতে বলে এবং সুভাষও রাজি হয়ে যায়। তারপর আসে সেই দিন যেদিন তারা ট্রিপে বেরোবে। তারা সবাই তখন অনেক বেশি খুশি ছিল। পুরো মঞ্জুমেল বয়েস গ্রুপের সমস্ত সদস্যরা সেখানে অ্যাটেন্ড করে। মানে আমরা একটু আগেই জেনেছি যে সুদীপের অফিসের প্রবলেম ছিল, সেও তার অফিসের সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছে এবং সেও এখন তাদের সাথে ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুত। একটু পর গাড়িটা রওনা দেয়। দেখতে দেখতে তারা অনেকটা রাস্তা এগিয়ে যায়। তো রাস্তার পাশে একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছিল। এরা সবাই মিলে তখন সেই অনুষ্ঠানে যায়। এখান থেকে তারা সবাই বেশ কিছু শপিং করে। এরপর তারা সবাই মিলে একটা সিডির দোকানে চলে আসে। দোকানদারকে ভালো একটা গানের সিডি দেখাতে বলে। দোকানদার তাদের একটা ভালো সিডি দেখায় এবং এরপর তারা সবাই গাড়িতে চলে আসে। আর এই সিডির সমস্ত গানগুলো শুনতে শুনতে তারা অনেক বেশি এনজয় করছিল। আর দেখতে দেখতেই সবাই মিলে ফাইনালি কুড়াইকানাল পৌঁছে যায়। এখানে আসার পর এরা সবাই অনেক বেশি এনজয় করে। বিভিন্ন জায়গায় একসাথে তারা ঘুরতে থাকে, একসাথে সবাই মিলে অনেকগুলো ছবি তোলে।
এরপর তারা একটা গুহাতে আসে। ড্রাইভার প্রসাদ বলে তোমরা গিয়ে ঘুরে এসো, আমি এখানে গাড়িতেই অপেক্ষা করছি তোমাদের জন্য। এরপর তারা সবাই ভিতরে ঢুকছিল, কিন্তু সুদীপ লক্ষ্য করে সেখানে একটা গেট রয়েছে। সে তখন তার বন্ধুদেরকে বলে শেষবার আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে এই গেটটা ছিল না, সমস্ত পাবলিকদের এর ভিতরে যাওয়ার অনুমতি ছিল। এরপর গেটের পাশ দিয়ে তারা সবাই ভিতরে ঢোকে। তারপর তারা সবাই গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই গুহাটা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, পাবলিকদের ভিতরে ঢোকা একেবারে নিষিদ্ধ। তবুও এরা সবাই সমস্ত কিছু জেনে শুনে ভিতরে ঢোকে, জানার পরেও ভিতরে ঢোকে। এরপর একটু ভিতরে যাওয়ার পরেই তারা সামনে একটা দেওয়াল দেখতে পায়, আর সেই দেওয়ালে বেশ কিছু নাম লেখা ছিল, যেমন ধরে নাও ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম। যত সব নিব্বা নিব্বি, যখন এইসব টুরিস্ট প্লেসে যখন নিব্বা নিব্বিদের ভিড় বেড়ে যায় না তখনই এরকম অবস্থা হয়। তো যাই হোক, এটা দেখার পর তারা নিজেরাও তাদের গ্রুপের নাম লিখে রাখে সেই দেওয়ালে, মঞ্জুমেল বয়েস। এদিকে তাদের গ্রুপে আরো বেশ কিছুজন বন্ধু ছিল, যারা সেখানে বেশ কয়েকটা কঙ্কাল দেখতে পায়, কিন্তু বুঝতে পারছে না যে এটা কিসের কঙ্কাল। এদিকে সুভাষ যখন একটা পাথরের উপরে ওঠে, সে তখন হঠাৎই একটা গর্তের ভিতরে পড়ে যায়। এটা দেখে সমস্ত বন্ধুরা স্তব্ধ হয়ে পড়ে। তখন আমরা সবার মুখে একটা আতঙ্কের ছাপ দেখতে পাই, মানে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা কেউ বুঝতেই পারছে না যে সুভাষ কোথায় হারিয়ে গেল, আর তার সাথে হঠাৎ করে কি এমন হলো। এরপর তারা যখন সবাই মিলে এসে ওই গর্তের ভিতরে তাকায়, তারা দেখে এই গর্তটা প্রচণ্ড গভীর একটা গর্ত, এবং এই গর্তের উপর বেশ কিছু শুকনো পাতা পড়ে যাওয়ার ফলে গর্তের মুখটা একেবারে ঢাকা পড়েছিল, এবং যেটা সুভাষ বুঝতে পারেনি। তার উপরে পা দেওয়ার পরেই সে গর্তের মধ্যে ঢুকে যায়। আস্তে আস্তে মঞ্জুমেল গ্রুপের সমস্ত বন্ধুরাই এখানে আসে। এরপর তারা যখন সবাই মিলে সুভাষকে ডাকতে থাকে, তখনই ওই গর্তের মধ্যে থেকে অনেকগুলো পাখি একসাথে বেরিয়ে আসে। এরা সবাই তখন অনেক বেশি ভয় পায়। এরপর ক্যামেরা যখন গর্তের নিচের দিকে নিয়ে যায়, আমরা তখন পুরোপুরি শকড হয়ে যায়। মানে গর্তের গভীরতা এতটাই বেশি ছিল, যার ফলে গর্তের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বাইরে একটা টুরিস্ট গাইডকে দেখতে পাই। তখন টুরিস্ট গাইড তাদেরকে বলছিল এই গর্তটাকে গুনাকেস বলে, এই গর্তটা মারাত্মক ভয়ানক একটা গর্ত। আর সেই সমস্ত পাখিগুলোকে উপরে আসতে দেখে ওই লোকটাও প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ এর আগে এরকমটা কখনো হয়নি। তারপর তারা সমস্ত বন্ধুরা মিলে সুভাষকে ডাকতে থাকে, কিন্তু গর্তের মধ্যে থেকে সুভাষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে এরা সবাই ভয় পেতে থাকে। এরপর তাদের বন্ধুদের মধ্যে একজন একটা ফোন বার করে এবং ফোনের ক্যামেরা জুম করে ওই গর্তের একটা ছবি তোলে, কিন্তু ওই ফটোতে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই একটা পাথর সেই গর্তে পড়ে যায়, কিন্তু এর শব্দ তারা যখন শুনতে পায় তারা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এই গর্তের গভীরতা অনেকটাই বেশি, মানে ভালোভাবে কোনো শব্দ শোনাই যাচ্ছে না। এরা সবাই তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আর তারপর তারা সবাই মিলে একসাথে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তাদের সামনে তাদের আর একটা বন্ধু আসে, আর এই বন্ধুটাই এর আগে এই জায়গায় ঘুরতে এসেছিল, এবং তারপরেই পুরো মঞ্জুমেল বয়েস গ্যাংকে এখানে নিয়ে আসে সে নিজেই। দেখতে দেখতে এই বন্ধুটাও কান্না করতে থাকে, আর হঠাৎই তার বন্ধুর জন্য তার মাথা একেবারেই খারাপ হয়ে যায়। সে বলে যে ওই বন্ধুটাও মারা গেছে, তাই সে নিজেও গর্তের মধ্যে ঢুকতে চায়। তারা তখন সবাই মিলে তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাকে তারা থামাতে পারছে না। এরপর জোর করে তাকে সাইডে নিয়ে আসে। ঠিক তখনই সেখানে সেই বৃদ্ধ টুরিস্ট গাইডটা চলে আসে। তারা সবাই ওই গাইডকে দেখার পর তার কাছে সাহায্য চায় এবং তার বন্ধুকে বাঁচাতে বলে। কাঁদতে কাঁদতে তারা সবাই মিলে তার পাও ধরে, কিন্তু সেই বৃদ্ধ তাদেরকে একটা শকড হয়ে যাওয়ার মতো কথা বলে, তোমরা সবাই ভিতরে কেন ঢুকেছো? তোমাদের বন্ধু যদি সত্যিকারেরই গর্তের মধ্যে পড়ে থাকে তাহলে তার কথা তোমরা একেবারেই ভুলে যাও, সে আর কখনোই ফিরবে না। আর এখন যত দ্রুত সম্ভব তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এটা শোনার পর তার সমস্ত বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে। তাদের বন্ধুর জন্য তাদের ভিতরের আত্মাটা কেঁপে ওঠে। তারা সবাই কান্না করতে করতে তখনই বাইরে চলে আসে। তারা সবাই মিলে সেখানকার স্থানীয় কিছু মানুষজনদের কাছে গিয়ে তার বন্ধুর বিষয়ে সাহায্য চায় এবং তার বন্ধুর বিষয়ে সকলকে খুলে বলে। জাস্ট এই সিনটা তোমরা একবার ফিল করে দেখো। তো এরপর তারা একটা ফটোগ্রাফারকে দেখতে পায় এবং ওই লোকটার কাছ থেকে তারা সাহায্য চায়। ওই লোকটাকে তাদের বন্ধুর কথা খুলে বলে, আমার বন্ধু একটা গর্তের মধ্যে পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, দয়া করে আমাদেরকে একটু সাহায্য করো। তারপর ওই ফটোগ্রাফারটা বলে, তোমরা কি সেই ওই বড় গর্তটার বিষয়ে বলছো? তোমরা কেন ওই গর্তের কাছে গেছো? তোমাদের বন্ধু যদি সত্যিই ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুর কথা তোমরা একেবারেই ভুলে যাও, সে আর কখনোই ফিরবে না। কিন্তু এরা কেউই ওই বিষয়টা মানতে পারছে না। তারা হার না মেনে তারা সবাই মিলে ফরেস্ট অফিস খুঁজতে থাকে। এইদিকে আমরা তাদের আরেকটা বন্ধুকে দেখি। এই লোকটা পুরোপুরি টেনশনে পড়ে আছে। দেখতে দেখতে লোকটা অজ্ঞান হয়ে পড়ে। এদিকে তাদের বন্ধুরা সবাই মিলে এখনো পর্যন্ত ফরেস্ট অফিস খুঁজে পায়নি।
পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে, যার কাছে পারছে তার কাছে সাহায্য চাইছে। এরপর তারা একটা দোকানে আসে। আসলে এই দোকান থেকে তারা বেশ কিছু খাবার কিনেছিল। সেখানে যাওয়ার পর এই লোকটাকে তারা সবাই মিলে তাদের সমস্যাটাকে খুলে বলে। আমরা ওই গর্তের কাছে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের একটা বন্ধু ওই গর্তের মধ্যে পড়ে যায়। দয়া করে আমাদেরকে একটু ফরেস্ট অফিস খুঁজতে সাহায্য করুন। তারপর এই লোকটাও সবার মতো একই কথা বলে, তোমরা তোমাদের বন্ধুর কথা ভুলে যাও, কারণ সে আর কোনোদিনও ফিরবে না। এখনো পর্যন্ত ওই গর্তের মধ্যে যারা পড়ে গেছে তাদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি, আর এখন কেউ তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না এই বিষয়ে। কিন্তু এরা কেউই এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে তাদের বন্ধুকে এরা হারিয়ে ফেলেছে। ঠিক তখনই ওই দোকানদারের মেয়ে একটা কথা বলে, তোমরা এখনই এখানে থানায় যাও। সেখানে যাওয়ার পর তোমরা প্রথমত একটা এফআইআর করে এসো, বাকি সব কিছুই তারা করবে। এরপর তাদের মধ্যে 3 জন বন্ধু পুলিশ স্টেশনে যায়, আর তাদের মধ্যে একজন বন্ধু ওই বৃদ্ধটাকে নিয়ে সেই গর্তের কাছে যাচ্ছিল। তখনই সেই বৃদ্ধ কয়েকটা লেবু নেয় এবং একটা লেবু নিয়ে সেই বন্ধুর হাতে দিয়ে দেয়। লেবুটা হাতে দেওয়ার সময় সে বলছিল, আমি শুনেছি সেই গর্তে একটা আত্মা রয়েছে, এই লেবুটা তুমি হাতে রাখো, সৃষ্টিকর্তাই আমাদেরকে রক্ষা করবে। এরপর বাকি 3 জন গাড়িতে আসে এবং আসার পর ড্রাইভারকে বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব থানায় যেতে হবে। তারপর তারা সবাই মিলে ড্রাইভার প্রসাদকে সবকিছু খুলে বলে। এটা শুনে প্রসাদ একেবারে স্তব্ধ হয়ে যায়। এদিকে সিদ্ধ তার একটা বন্ধুকে এখানে রেখে সেই গর্তের কাছে যায়। আসলে এই লোকটা এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছে, মনের ভিতরে এখনো পর্যন্ত গিল্টি ফিল হচ্ছে। সে ভাবছে যে তার জন্যই আজকে তার বন্ধুর এই অবস্থা। এইদিকে এই ট্যুরিস্ট গাইড সেই দোকানদারকে বলে, আমরা এখানে আর কিছুই করতে পারবো না, ওই ছেলেটা গর্তের একেবারে গভীরে চলে গেছে, তুমি একবার দেখতে পারো। সেই বৃদ্ধ তখন গর্তের পাশে আসে এবং এদের সবাইকে একটা করে লেবু দেয়। এরপর তাদেরকে গর্ত থেকে একটু দূরে যেতে বলে, আর দেখতে দেখতে ওখানকার পরিবেশ একেবারে পাল্টে যায়। হঠাৎই সেখানে অন্ধকার নেমে আসে, জোরে জোরে বাতাস বইতে থাকে, মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এরা সবাই একসাথে তখন আকাশের দিকে তাকায়। এরা কেউই বুঝতে পারছে না যে এখন কি করবে, এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু এই লোকটা এখনো পর্যন্ত কাঁদতে কাঁদতে সেখানেই বসে রয়েছে। মানে এই লোকটা তার বন্ধুর জন্য কষ্টে একেবারে পাথর হয়ে গেছে। এইদিকে 3 জন বন্ধু মিলে গাড়ি নিয়ে থানায় আসে। এখানে তারা একটা এফআইআর করবে, তাই তারা সবাই মিলে অফিসারকে বিষয়টা পুরোপুরি খুলে বলে। কিন্তু অফিসার তাদেরকে বকতে থাকে, কারণ জায়গাটা পুরোপুরি রেস্ট্রিক্টেড ছিল। তারপর সেই অফিসার এই গর্তের বিষয়ে তাদের সকলকে খুলে বলে। ওই গর্তকে সবাই মিলে শয়তানের রান্নাঘর বলে, কারণ সমস্ত শয়তান সেখানে রান্না করে খায়। একই সময় অন্যদিকে সেই বৃদ্ধ এদের সকলকে এই ঘটনাটাকে খুলে বলে। এই গর্তের একটা ভয়ানক অতীত আছে। একটা পরিচালক এখানে শুটিং করতে এসেছিল। এরপর থেকে এই জায়গাটা মুক্ত করে দেয়, সমস্ত ট্যুরিস্টরা এখানেই ঘুরতে আসে। আর তারপর থেকে আজ পর্যন্ত এই গর্তে 13 জন মানুষ পড়ে গেছে, তাদের বডিও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আমি শুনেছি এই গর্তের গভীরতা 900 ফিট। আজ থেকে 10 বছর আগে এই গর্তের মধ্যে মিনিস্টারের ছেলে পড়ে গেছিল। ওই সময় মিনিস্টার একটা ঘোষণা করেছিল, আমার ছেলের যদি কোনো একটা হাড়ও সে নিয়ে আসতে পারে তাকে আমি 10 লাখ টাকা পুরস্কারে পুরস্কৃত করব। কিন্তু একজনও সেই গর্তের কাছে যায়নি। ওই মিনিস্টার তার ছেলেকে রক্ষা করতে পারেনি। আর তোমরা তো সামান্য গ্রামের ছেলে, তোমরা কিভাবে তোমাদের বন্ধুকে রক্ষা করবে বলো? এইদিকে পুলিশ তাদের কথা শুনে তাদেরকেই মারতে থাকে। এরপর তাদের উপরেই পুরো দোষটাকে দেয় এবং তাদেরকে বলতে থাকে, তোমরাই তোমাদের বন্ধুকে ইচ্ছা করে মেরেছ, এবং সে মারা যাওয়ার পর আমাদের কাছে থানায় এসে আমাদের কাছে মিথ্যা অভিযোগ দিচ্ছ। হ্যাঁ, চালাকি হচ্ছে এখানে। এরা সবাই মিলে তখন পুলিশটাকে বোঝাতে থাকে, আমরা কেউই কিছু করিনি স্যার, প্লিজ দয়া করে আমাদের সাথে আসুন, আমাদের বন্ধু এখনো পর্যন্ত ওই গর্তেই পড়ে আছে। এইদিকে বৃষ্টির জল ধীরে ধীরে ওই গর্তের মধ্যে যাচ্ছিল। এই ব্যাপারটা এরাও লক্ষ্য করে, আর এই জায়গায় এসে মুভির ইন্টারভ্যাল হয়। এই ইন্টারভ্যালের পরেই আমরা প্রথমে সেই ফটোগ্রাফারকে দেখতে পাই। লোকটা সেখানকার ফরেস্ট অফিসে আসে, অফিসারকে পুরো কাহিনীটা খুলে বলে। তারপর তাকে নিয়ে জঙ্গলে আসতে থাকে। এইদিকে গর্তের মধ্যে আস্তে আস্তে বৃষ্টির জলে ভরে যাচ্ছিল। এইদিকে আমরা কুট্টালকে দেখি সেই গর্তের মধ্যে জল যাওয়াটাকে আটকানোর চেষ্টা করছিল বারবার। জলটাকে থামানোর জন্য সেখানে এসে শুয়ে পড়ে। তাকে দেখে বাকি বন্ধুরাও সেই গর্তের মধ্যে জল ঢোকাটাকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ফরেস্ট অফিসার চলে আসে আর ওখান থেকে সবাইকে বাইরে যেতে বলে। সুভাষের একটা বন্ধু বলে, আমরা এখান থেকে কিভাবে চলে যাব, আমাদের বন্ধু এই গর্তের মধ্যে পড়ে আছে। অফিসার তাদেরকে বলে, এখনো পর্যন্ত এই গর্তের মধ্যে যারা যারা পড়েছে তারা কেউই আজ পর্যন্ত ফিরে আসতে পারেনি। তোমাদের বন্ধু আর কোনোদিনও ফিরে আসবে না, তার আশা তোমরা ছেড়ে দাও। এভাবেই তাদের সকল বন্ধুকে বকতে থাকে। তার কথা শুনে সমস্ত বন্ধুরা ভয় পায়। গর্তে পড়ে যাওয়া সুভাষের নাম ধরে সবাই মিলে কাঁদতে থাকে। এদিকে পুলিশ ওই 3 জন বন্ধুকে নিয়ে গাড়িতে করে সেই গর্তের কাছে যাচ্ছিল।
হঠাৎ করে গাড়িটা তারা রাস্তার মাঝখানে থামাতে বলে এবং রাস্তার মাঝখান থেকে তার জন্য মদ নিয়ে আসতে বলে। তারা বাধ্য হয়ে পুলিশের কথা রাজি হয়ে মদ কিনতে সেই দোকানে যায়। কিন্তু ওই দোকানে গিয়ে দোকানদারের সাথে তাদের একটা ঝামেলা হয়। মানে তাদের কাছে বেশি সময় ছিল না, তাই তারা সেখানে যাওয়ার পর অনেক বেশি তাড়াহুড়ো করছিল এবং তারা দোকানদারকে তাড়াতাড়ি মদ দিতে বলে, কিন্তু দোকানদার তাদেরকে অপেক্ষা করায়। এই জন্যই তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় এবং এখান থেকেই এই গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যায়। আসলে ছোটবেলা থেকেই এরা 12 জন একসাথে থাকতো। এদের বন্ধুত্বও ছিল খুবই শক্তিশালী। এরা সবাই একসাথে খেলাধুলা করছিল, একসাথে সবাই মিলে স্কুলে যাচ্ছিল। তো একদিন এরা সবাই দল বেঁধে একটা পুকুরে আসে স্নান করার জন্য। সবাই একসাথে পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু সুভাষ জল দেখে অনেক ভয় পায়। এই জন্য সে পুকুরের পাশে দাঁড়িয়ে থাকে। এটা দেখে বাকি বন্ধুরা সুভাষকে সাহস দেয় এবং তাকেও পুকুরে নামার জন্য বলে। সিন বর্তমানে আসে। এরপর সুভাষকে দেখানো হয় সুভাষ একদম গর্তের নিচে পড়ে আছে। তার অবস্থা ছিল প্রচণ্ড খারাপ। এইদিকে পুলিশ গাড়িতেই মদ পান করতে থাকে, এমনকি পুলিশ তাদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল। এইগুলি সবকিছুই তারা সহ্য করে নেয়। এরপর পুলিশ ড্রাইভারকে বলে গাড়িটা একটু আস্তে আস্তে চালাও, দেখতেই তো পাচ্ছ মদগুলো পড়ে যাচ্ছে। প্রসাদ বলে আমাদের একটা বন্ধু ওখানে ফেঁসে আছে, আমরা যদি বেশি দেরি করি তাহলে হয়তো আমরা তাকে আর বাঁচাতেই পারবো না। এরপর পুলিশ বলে তোমরা যতই জোরে যাও না কেন তোমার বন্ধুকে আর বাঁচাতে পারবে না। ওই গর্ত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। দেখতে দেখতে তারা সেই গর্তের কাছে আসে। এরপর সমস্ত বন্ধুরা একটা রশি নেয়, ওটা নিয়ে গর্তের কাছে যাচ্ছিল, কিন্তু পুলিশ অফিসার অনেক পিছিয়ে পড়ে এবং সে অনেকটাই আস্তে আস্তে হাঁটছিল। ওকে দেখে মনে হচ্ছিল সে যেন কোথাও বেড়াতে এসেছে। ফাইনালি পুলিশ সেই গর্তের কাছে আসে আর গর্ত দেখে তাদেরকে বলে তোমাদের বন্ধু অনেক আগেই মারা গেছে। এরপর প্রসাদকে বলে তাড়াতাড়ি তুমি গাড়ি বার করো আর এখনই তুমি আমাকে থানায় ড্রপ করে দাও, কিন্তু প্রসাদ ডাইরেক্ট না করে দেয়। তারা বলে অন্তত একবার হলেও আমরা চেষ্টা করতে চাই, আমাদের বন্ধু নিশ্চয়ই বেঁচে আছে। পুলিশ তখন প্রসাদকে একটা জোরে থাপ্পড় মারে এবং টুরিস্ট গাইডরা তাদেরকে বোঝাচ্ছিল। পুলিশ তখন তাদেরকেও ধমকাতে থাকে। দোকানদার তখন পুলিশকে বলে আপনি না দেখে কিভাবে বলতে পারছেন যে সে মারা গেছে? আমাদের গ্রামে ঘুরতে আসা লোকেদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে ওদেরকে কে সাহায্য করবে? পুলিশ একটু শান্ত হয় এবং তার বন্ধুরা সুভাষকে ডাকতে থাকে। একটু পর বৃষ্টি থেমে যায়। পুলিশটা এখনো পর্যন্ত ওখানে বসে আছে। সে তখন তাদেরকে বলে বারবার তোমাদের বন্ধুকে ডাক দিয়ে কিছুই হবে না, এর থেকে তোমরা সবাই থানায় যাও, সুভাষের পরিবারকে একটা খবর দাও। তখনই কুট্টাল বলে সুভাষের মাকে আমরা কি বলবো? সুভাষকে ছাড়া আমি এখান থেকে কোথাও যাব না। পুলিশ বলে তোমার বন্ধু তো গর্তে পড়ে মারা গেছে, এটা তার ভাগ্যে লেখা ছিল, এখানে তোমাদের কোনো হাত নেই। এটা বলে তাদেরকে ওখান থেকে ফিরে আসতে বলে। কিন্তু সমস্ত বন্ধুরা কাঁদতে কাঁদতে সেই গর্তের কাছে আবার আসে। আবার তারা বারবার সুভাষের নাম ধরে ডাকতে থাকে। তারপরে আমরা গর্তের ভিতরে সুভাষকে দেখতে পাই। সুভাষ এখনো মারা যায়নি, সৃষ্টিকর্তা সুভাষকে এখনো বাঁচিয়ে রেখেছেন আর একটু আগেই তার জ্ঞান ফিরেছে। এরপর অনেক কষ্ট করে সে চিৎকার করতে থাকে এবং সুভাষের গলার আওয়াজ শুনতে পেয়ে উপরের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। সুভাষের কণ্ঠস্বর সেই পুলিশও শুনতে পায়। পুলিশ তখন নিশ্চিত হয় যে সুভাষ এখনো বেঁচে আছে। পুলিশ তখনই ফায়ার সার্ভিসকে কল করে। একটু পর ফরেস্ট অফিসারও সেখানে চলে আসে। ফায়ার সার্ভিস তখন জানতে চায় যে এই গর্তের কি কোনো ব্লুপ্রিন্ট আছে? পুলিশ বলে আজ পর্যন্ত এই গর্তে কেউ যায়নি, তাহলে গর্তের ব্লুপ্রিন্ট কোত্থেকে আসবে? আমরা শুধু নিচে যাব আর ছেলেটাকে উপরে নিয়ে আসার চেষ্টা করব। এরপর তাদের কাজকর্ম শুরু হয় এবং সুভাষের সমস্ত বন্ধুরা খুব ভালোভাবে তাদেরকে সাহায্য করছিল। তারপর গর্তের ভিতরে রশি পাঠানো হয় আর সুভাষকে বারবার ডাকতে থাকে, কিন্তু সুভাষের দিক থেকে কোনো রিপ্লাই আসে না। ঠিক তখনই সিদ্ধু বলে সুভাষ তো ভিতরে আহত হয়ে আছে, তাহলে একা একা রশি সে কিভাবে ধরবে? রেস্কিউ টিমের একজনকে এই গর্তের মধ্যে ঢুকতে হবে। কিন্তু রেস্কিউ টিমের কেউই সেই গর্তে ঢোকার জন্য রাজি হয় না। তাদেরকে বলে তোমাদের বন্ধুকে এই দড়িটা ধরতে হবে, তারপরেই আমরা তাকে উপরে তুলতে পারবো। ঠিক তখনই গ্রামের সমস্ত লোকেরা রেস্কিউ টিমের সমস্ত মেম্বারদেরকে বলে এই গর্তটা একেবারে সোজা গর্ত নয়, এই গর্তে অনেকগুলো পাথর রয়েছে বড় বড়। জানি না সুভাষ কেমন আছে নিচে, সুভাষকে যদি উদ্ধার করতে হয় তাহলে নিচে আমাদের এই রেস্কিউ টিমের কাউকে না কাউকে যেতেই হবে। ফরেস্ট অফিসার তখনই রেস্কিউ টিমকে বলে তোমাদের মধ্যে যে কোনো কাউকে না কাউকে এই গর্তের মধ্যে যেতেই হবে। এরপর রেস্কিউ টিমের একজন রেডি হয় নিচে নামার জন্য। ঠিক যখনই সে নিচে নামবে তখনই সে গর্ত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাদের অফিসার তাকে অনেক বেশি মোটিভেট করে, এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ, তুমি যদি এই কাজটা সফলভাবে করতে পারো তাহলে তুমি পুরো পৃথিবীর মানুষের কাছে সুপার হিরো হবে। পৃথিবীর সকল মানুষ তোমাকে এক নামে চিনবে, ইতিহাসের পাতায় খোদাই করে তোমার নাম লেখা থাকবে। কিন্তু তবুও লোকটা গর্তের নিচে নামতে অনেক বেশি ভয় পায়। এরপর ফরেস্ট অফিসার বলে আমাদের মধ্যে থেকে যদি কেউ না নিচে নামে তাহলে একজনকে অবশ্যই নিচে নামতে হবে। গ্রামে গিয়ে সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করো, কেউ যদি টাকার বিনিময়ে নিচে নামতে চায় তাহলে আমরা টাকা দিতে প্রস্তুত আছি। তারপর পুরো গ্রামে খোঁজ লাগানো হয়, কিন্তু কেউই রাজি হয় না সেই গর্তে নামার জন্য। আর এই সিনের পর আবারও গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যায়। এরা যখন একসাথে পুকুরে স্নান করছিল একটা বাচ্চা তখন পুকুরে ডুবে যায়। ঠিক তখনই কুট্টাল সেই বাচ্চাটাকে খুঁজে বার করে। এরপর তাকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে। আর ওই বন্ধুটা আর কেউ নয়,
ওই বন্ধুটা ছিল তাদের একমাত্র বন্ধু সুভাষ। সিন আবার প্রেজেন্টে আসে। গর্তের ভিতরে যাওয়ার জন্য একটাও লোক পাওয়া যাচ্ছে না। কুট্টাল তখন হাত তোলে গর্তের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ একেবারেই রাজি হয় না। পুলিশ বলে একজন অলরেডি গর্তের মধ্যে ঢুকে ফেঁসে গেছে, এখন যদি তুমিও একই ভুল করো তাহলে তোমাকে এখন কে বার করবে। এভাবেই তাকে বকতে থাকে। কুট্টাল বলে আমরা সুভাষকে ছাড়া এখান থেকে এক পাও নড়ব না। সুভাষকে ফিরে পাওয়ার জন্য আমি একা কেন, আমার সমস্ত বন্ধুরাই ওই গর্তে নামতে পারবে। দোকানদার তখন পুলিশকে বলে এটা আপনাদের জন্য একটা সামান্য কাজ হতে পারে, কিন্তু এদের কাছে এদের বন্ধুর জীবনটা অনেক বেশি দামি। তোমরা যা ইচ্ছা করে নাও, কিন্তু এরা অবশ্যই এই গর্তে ঢুকেই তবে ছাড়বে। ফাইনালি তাদের কাছে আর কোনো অপশন নেই। এরা তখন রাজি হয় কুট্টালকে গর্তে ঢোকানোর জন্য। গর্তে ঢোকানোর আগে কুট্টালকে বেশ কিছু ট্রেনিং করানো হয়। কুট্টাল কিভাবে দড়ি দিয়ে সুভাষকে বাঁধবে, কিভাবে উপরে সিগন্যাল পাঠাবে, এই সব কিছু তাকে শেখানো হয়। এইভাবেই বেশ কিছুক্ষণ ট্রেনিং করানো হয়। এরপর কুট্টাল আস্তে আস্তে সেই ভয়ঙ্কর গর্তের মধ্যে ঢুকতে থাকে। আর কুট্টাল যখন সেই গর্তে ঢুকছিল তখন সেখান থেকে অনেকগুলো পাখি বেরিয়ে আসে। আর সেই গর্তে নামার সময় সে লক্ষ্য করে সেখানে এমন এমন জায়গা ছিল যেখান থেকে শুধুমাত্র একটা মানুষই পাস করতে পারবে। তো তারপর কুট্টাল একটু দূরে আসার পর সেই রশিটা একদম শেষ হয়। রেস্কিউ টিম বলে এখনো পর্যন্ত গর্তের মধ্যে 120 মিটার রশি পাঠিয়েছি। কুট্টালকে যদি এর থেকে আরো বেশি নিচে পাঠানো হয় তবে সেখানে অক্সিজেন লেভেল অনেক কম থাকবে, হয়তোবা কুট্টালকেও তার জীবন হারাতে হতে পারে। এটা শুনে সেখানকার সবাই শকড হয়ে যায়। এরপর তাদের আরেকটা বন্ধু সুদীপ সেই গর্তের কাছে আসে। তারপর কুট্টালের সাথে কথা বলে, কুট্টালকে জিজ্ঞেস করে তুমি কি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছো। কুট্টাল বলে প্রথমে তোমরা এই রশিটাকে ছেড়ে দাও, আমি এখনো পর্যন্ত সুভাষকে দেখতে পাচ্ছি না। পুলিশ তখন কুট্টালকে বলে তোমাকে আমরা উপরে নিয়ে আসছি, কারণ রশিটা ওখানেই শেষ হয়ে গেছে। এবার তুমি যদি আরো গভীরে যাও তাহলে তুমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবে না, হতেও পারে নিঃশ্বাসের অভাবে তোমার মৃত্যুও হবে। কুট্টাল বলে তোমরা এখান থেকে যদি আমাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি নিজেই রশি কেটে নিচে যাব। তাই এদের কাছে আর কোনো অপশন নেই। এরপর অন্য একটা রশি বের করে এবং ওই রশির সাথে জয়েন করে নিচে নামিয়ে দেয়। তো কুট্টাল একটু নিচে নামার পর সুভাষকে একটা পাথরের উপর দেখতে পায়। আর সুভাষের অবস্থা ছিল খুবই ভয়ানক। কুট্টাল তখন চেঁচিয়ে ওঠে আমি সুভাষকে দেখতে পাচ্ছি। এটা শোনার পর সুভাষের বাকি বন্ধুরা অনেক বেশি খুশি হয়। এরপর কুট্টাল সুভাষের কাছে আসে, কিন্তু সে দড়ি বাঁধতে একেবারেই ভুলে গেছে। তো কুট্টাল যেভাবে দড়ি বাঁধতে পারে সেভাবে সুভাষকে বাঁধতে থাকে, কিন্তু হঠাৎ করে পা পিছলে তারা একটু নিচে পড়ে যায়, যার ফলে উপর থেকে একটা রেস্কিউ টিম নিচে পড়ে। বাকি লোকগুলো তখন দড়িটাকে শক্ত করে ধরে থাকে। আর তখনই মঞ্জুমেল বয়সের সমস্ত ছেলেরা তাদেরকে সাহায্য করে। দড়ি ধরে তাদের বন্ধুকে উপরে তুলতে থাকে, নিজেদের গায়ের সমস্ত শক্তি দিয়ে দড়িটাকে শক্ত করে ধরে। এইদিকে কুট্টালও তাদের বন্ধুকে খুব শক্ত করে ভালোভাবে ধরে ফেলে। আর উপরে ওঠার সময় কুট্টালের সামনে অনেক বিপদ আসে, কিন্তু সমস্ত বিপদকেই সে ওভারকাম করে। আর এই সিনটা ছিল অনেক বেশি ইমোশনাল। অনেক কষ্ট করে কুট্টাল তাদের বন্ধুকে উপরে নিয়ে আসে। এরপর সুভাষকে সাইডে বসিয়ে রেখে তাকে জল দেয়। মঞ্জুমেল বয়েজ গ্রুপের সমস্ত ছেলেরা অনেক বেশি খুশি হয়। ঠিক তখনই একটা বৃদ্ধ তার নাতিকে নিয়ে সেখানে আসে। সুভাষকে বলে মৃত্যুর হাত থেকে বেঁচে ওঠা মানুষটা ভগবানের সমান। এটা বলে সেই বৃদ্ধ তার নাতিকে নিয়ে সুভাষকে প্রণাম করে। এরপর সুভাষকে একটা হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু ওখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার না থাকায় তার চিকিৎসা সেখানে হবে না। তাই যত দ্রুত সম্ভব সুভাষকে তাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর মঞ্জুমেল বয়েজ গ্রুপের সমস্ত ছেলেরা তাদের গ্রামে ফিরছিল। ঠিক তখনই সেখানে মিডিয়ার লোকেরা আসে। সুভাষের কাছ থেকে তার ব্যাপারে গল্প জানতে চায়, কিন্তু কুট্টাল বলে আমাদেরকে ক্ষমা করুন, আমাদের হাসপাতালে যাওয়াটা এখন অনেক বেশি এমার্জেন্সি। এটা বলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সুভাষকে একটা ভালো হসপিটালে ভর্তি করা হয়। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে সেই হাসপাতালে সুভাষের ট্রিটমেন্ট চলে। আস্তে আস্তে সুভাষ অনেকটা বেশি সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুভাষ সেই গর্তে কাটানো ভয়ঙ্কর সময়গুলো একেবারেই ভুলতে পারছে না। ওই সময়গুলো মনে করে সে কাঁদতে থাকে। সে শান্তিতে ঘুমোতেও পারে না। স্বপ্নের মধ্যে সেই গর্তের ভয়ঙ্কর সময়গুলোকে দেখতে পায় সে। দিন দিন এই সমস্যাগুলো তাকে একজন মানসিক রোগীতে পরিবর্তন করে। তারপর সুভাষকে তার বাড়িতে নিয়ে আসা হয়। আসলে কুট্টালের বাড়ি ছিল সুভাষের বাড়ির একেবারেই পাশে। আর এখন পর্যন্ত সুভাষের বাড়ির কাউকেই এই সত্যটা বলা হয়নি। সুভাষের সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটেছিল আর কতটা ভয়ঙ্কর সময়কে সাফার করে সুভাষকে বাঁচানো হয়েছে, এটা এখনো পর্যন্ত গ্রামের কেউই জানে না। সুভাষের মাকে শুধু এটাই বলা হয়েছে সুভাষের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এই সিম্পল একটা বিষয়ের জন্য সুভাষের মা কুট্টালকে ঘৃণা করতে থাকে। কুট্টালকে সে সহ্যই করতে পারছে না। গল্পটা এখান থেকেই প্রেজেন্টে আসে, মানে গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল। একটা ড্রাইভার হোটেলে খাবার খায়। এরপর যখন সে বিল দিতে আসে তখনই সে একটা নিউজ পেপার দেখতে পায়।
আসলে এই পেপারেই তাদের গ্রামের নিউজটা ছাপানো হয়েছিল। কুট্টাল তার জীবনকে বাজি রেখে তার বন্ধুকে একটা ভয়ঙ্কর গর্ত থেকে উদ্ধার করেছে, যেই গর্ত থেকে এখনো পর্যন্ত কেউ কখনো বেরোতে পারেনি। এই ড্রাইভার খবরটা পড়ে জলদি তার গ্রামে আসে এবং মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে এই নিউজটা ছড়িয়ে পড়ে। আর তখনই পুরো গ্রাম, এমনকি সুভাষের মাও কুট্টালের বিষয়ে সত্যিটা জানতে পারে। সত্যিটা জানার পর সুভাষের মা কুট্টালের কাছে আসে, কুট্টালের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, কুট্টালকে তার বুকে জড়িয়ে ধরে। সিন চেঞ্জ হয়, এরপর ক্যামেরা সেই গর্তে নিয়ে আসে। এই ঘটনা ঘটার পর সরকার থেকে এই গর্তটা একেবারে বন্ধ করে দেয়, আর এই গল্পটা এখানে এসেই শেষ হয়। তো যাই হোক, আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না। আর তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।